সুধী দর্শক মণ্ডলী, শুরু করছি সমসাময়িক বিষয়ভিত্তিক অনুষ্ঠান এটিএন সংলাপ। আমাদের আজকের বিষয় রোহিঙ্গা অভিবাসন, সীমান্ত নিরাপত্তা এবং প্রাসঙ্গিক বিষয়। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার ইকবাল হাসান মাহমুদ, বক্ষব্যাধি বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিশ্লেষক। এছাড়াও রয়েছেন প্রফেসর ডক্টর আব্দুস সালাম, ডিন, বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন ডিএম শরীফ শাহনেওয়াজ, গবেষক, ফাউন্ডেশন ফর হলিস্টিক ডেভেলপমেন্ট। এছাড়াও অনুষ্ঠানটি ফেসবুক পেজে দেখতে লগ ইন করুন facebook.com/ATN বাংলা অনলাইন। আমি প্রথম শুরু করব জনাব ডিএম শরীফ শাহনেওয়াজ আপনাকে দিয়ে। আমরা জানি যে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মংডুর 271 কিলোমিটার এলাকা দখলে নিয়েছে আরাকান আর্মি, এবং সেখানে প্রায় রাখাইন স্টেটের নর্থ যে সাইডটা রয়েছে তার প্রায় অনেকটুকুই দখল হয়ে গেছে। সেই একই সাথে রোহিঙ্গাদেরও সীমান্তে বেশ আনাগোনা দেখা যাচ্ছে। গত 2-3 দিন ধরেই চেষ্টা চলছে যে তাদেরকে এখানে আবার পুনরায় পুশ করা যায় কিনা। এটা যখন সার্বিক পরিস্থিতি, আপনি কক্সবাজারে অবস্থান করছেন, আপনি আমাদের নতুন কি খবর দিবেন সেখান থেকে? ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম সবাইকে। স্যার, আমি এখানে বেশ কয়েকদিন ধরে আছি, প্রায় 2 মাসের উপরে কন্টিনিউয়াস আছি। তো আরাকান আর্মি যে এলাকা দখল করেছে এবং আমাদের বর্ডারটা একটু ফ্রাজাইল, বাংলাদেশ এবং মিয়ানমারের বর্ডারটা। তবে এখানে কোনো মাস ইনফ্লাক্সের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। বিজিবি অ্যালার্ট আছে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওরকম কোনো সংবাদ বা বার্তা আমাদের কাছে এসে পৌঁছায়নি। এবং এখানে আপনি হয়তো জেনে থাকবেন স্যার, যেসব রোহিঙ্গা প্রত্যাবাসনকারী আসেন, ওনারা প্রথমে এসে এখানে ট্রানজিট ক্যাম্প বলে একটা জায়গা আছে যেখানে তাদেরকে রাখা হয়। তারপর এখান থেকে অন্যান্য আদার ক্যাম্পের সুযোগ বুঝে তাদেরকে যেখানে অ্যাকোমোডেট করা যায় সেখানে অ্যাকোমোডেট করা হয়। আমরা এখনো আসলে এখানে ট্রানজিট ক্যাম্পে কোনো মাস ইনফ্লাক্স অফ পিপল আমরা দেখিনি এবং কোনো নিউজ এখন পর্যন্ত আসেনি। তবে সবাই সতর্ক অবস্থায় আছে। আর আমরা তো ওই অঞ্চলে আজকে সকাল পর্যন্ত আমরা ওই অঞ্চলে তো দেখছি বা যতটুকু জানতে পেরেছি বাংলাদেশি কেউ যাচ্ছেন না। বাংলাদেশি কেউ যাচ্ছেন না বা ওই পার থেকে আসলে এখনো কেউ ঢুকতে পারছেন না সেভাবে। আগে যেরকম একটা বাংলাদেশ, এখানে ঘুমদুম একটা বর্ডার আছে, এখানে হচ্ছে বাংলাদেশ মিয়ানমার মৈত্রী সড়ক, ওই বর্ডারের সাথে সংযুক্ত কুতুপালং এরিয়া দিয়ে। তো সেখান থেকে আসলে ব্যবসায়িক কিছু কাজ হতো, কিছু পণ্য আনা নেওয়া করা হতো, কিন্তু সেটাও এখন বন্ধ আছে স্যার। এখন ওখানে আসলে কেউ ট্রেড করতে যেতে পারছে না বা কোনো ট্রেড হচ্ছে না ওই সাইড দিয়ে। মানে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ, ওনারা অ্যালার্ট আছেন, বাংলাদেশ সেনাবাহিনী অ্যালার্ট আছেন, বাট কোন রকম উত্তেজনাকর কোনো পরিস্থিতির খবর আমাদের কাছে এখন নেই। জি, আচ্ছা, আমরা রোহিঙ্গা ক্যাম্পে আগেও যখন ভিজিট করেছি বা আমাদের যে ধারণা রয়েছে যে সেখানে প্রায়শই গোলাগুলির ঘটনা ঘটতো, তা এখন সেখানে গোলাগুলির ঘটনার কি অবস্থা বা ক্যাজুয়ালিটি হচ্ছে কিনা? স্যার, আমি গত অগাস্ট থেকে আমি রোহিঙ্গা ক্যাম্পে আসলে কিছু কাজ করছি গবেষণামূলক, সেটা পুষ্টি বিষয়ক। তো আমার প্রতিদিন ক্যাম্পে যাওয়া আসা হয়, শুধু শুক্রবার বাদ দিয়ে। তো এখন পর্যন্ত আমি এরকম কোনো ঘটনা এখন আমার কানে আসেনি, বা কারণ আমাদের সিকিউরিটি অ্যালার্ট থাকে, যদি এরকম কোনো ইনসিডেন্ট হয় সিকিউরিটি অ্যালার্ট থেকে আমরা কোনো সিকিউরিটি অ্যালার্ট এরকম পাইনি। তবে ফায়ার অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা হয়েছিল, পরিসরে হয়েছিল। আলহামদুলিল্লাহ খুব 2-1টা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল আর কি, এর বেশি কিছু না। আর যেখানে আমরা দুটো গ্রুপের নাম শুনে থাকি, তো ওরকম কোনো ক্যাজুয়ালিটিসও নাই, কোনো কনফ্রন্টও নাই দুটি গ্রুপের। এখন পর্যন্ত স্থিত অবস্থা আছে এবং আমরা যেহেতু কাজ করছি, কাজে কোনো রকম বাধাগ্রস্ত হয়নি। এবং আমরা কমিউনিটিতে তো আমাদের যাওয়া পরে, কমিউনিটিতে কোনো রকম ভয়ভীতিকর পরিস্থিতি ওখানে এখন নেই। ধন্যবাদ।
আমরা আসব অধ্যাপক ডক্টর ইকবাল হাসান মাহমুদ। আপনি তো স্বাস্থ্য বিষয়ে দীর্ঘদিন কাজ করছেন, গবেষণা করছেন। এই যে রোহিঙ্গা ক্যাম্পকে জুড়ে বিভিন্ন আলোচনা স্বাস্থ্যগত দিক থেকে বিশেষ করে, তাছাড়া আমরা তাদের ফ্যামিলি প্ল্যানিং ইস্যুস জানি, তাদের খুব দ্রুত যে বংশবৃদ্ধি হচ্ছে, এই সব কিছু মিলিয়ে এই রোহিঙ্গাদের এখানে অবস্থান আমাদের জন্য কতটা ক্ষতিকর বা ভীতিকর, যাই বলি না কেন? ধন্যবাদ আপনাকে। আসলে এই যে রোহিঙ্গা সমস্যা বা ইস্যুটা, এটা বাংলাদেশের জন্য একটা বার্নিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমার প্রথম থেকে একটা রিজার্ভেশন ছিল এদের ব্যাপারে, রোহিঙ্গাদের ব্যাপারে। কারণ প্রতি বছরে আমি ওমরা করতে যাই মক্কাতে, মদিনাতে। ওখানে গিয়ে আমি দেখি যে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে রোহিঙ্গারা গিয়েছে, অনেক বছর ধরে ওরা আছে, কিন্তু ওরা পরিচয় দেয় যে ওরা বার্মিস, কিন্তু আমাদের পাসপোর্ট নিয়ে গেছে এবং আমাদের সাথে মানে বাংলাদেশিদের সাথে খুবই দুর্ব্যবহার করে। আমরা একটা জিনিস কিনতে গেলে তারা দেখা যায় যে খুব মানে কেয়ারই করতে চাচ্ছে না আমাদেরকে, কিন্তু আদারওয়াইজ যদি কোনো অন্য দেশের লোক পায় ওরা খুব তাদেরকে তোয়াজ করছে। অর্থাৎ মানে এদেরকে যখন আসা শুরু করলো, অনুপ্রবেশ শুরু করলো, আমি কয়েকটা পত্রিকা এইটার ব্যাপারে আমি সরকারকে অ্যালার্ট করেছিলাম যে এদেরকে যদি ঢুকতে দেওয়া না হয়, কারণ এদের আমরা যদি স্ট্রিক্টলি বর্ডারকে একদম সিল করে দিতাম তাহলে কিন্তু ওরা ঢুকতে পারতো না। কারণ আপনি যদি অতীত ইতিহাস দেখেন, শহীদ জিয়ার সময় কিন্তু একবার ঢুকেছিল। শহীদ জিয়া একেবারে আর্মি দিয়ে একেবারে তাড়িয়ে দিয়েছিল পুরোপুরি। বেগম জিয়ার সময় ঢুকেছিল, বেগম জিয়াও কিন্তু তাড়িয়ে দিয়েছিল। কিন্তু আমাদের আগের সেই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী উনি বললেন কি, আমরা যদি খাই তাহলে ওদেরও আমরা খাওয়াতে পারবো, এ বলে ওদের ঢুকানো উচিত উঠালো। আসলে ওনার উদ্দেশ্য ছিল এদেরকে মানে লালন পালন করে যদি একটা নোবেল পুরস্কার পাওয়া যায়, এটা শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার ব্যাপারে, এটা তার ছিল একটা দুরভিসন্ধি। এই যে 10 লক্ষ ঢুকেছে, এর মধ্যে এখন প্রায় 15 লক্ষ, আপনি যেটা বললেন জনসংখ্যা, প্রচণ্ড পরিমাণে ওরা জনসংখ্যা বাড়িয়ে চলছে, যাতে করে ওরা একটা বড় অংশ, কক্সবাজারের একটা বড় অংশ ওরা দখল করে নিতে পারে। ওদের মোটিভ খুব খারাপ। তো এখন ওরা আমাদের এই পরিবেশ বলুন, প্রকৃতি বলুন, প্রতিবেশ বলুন, সব কিছুর জন্য একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে। কারণ আমাদের বনকে বন উজাড় করে ফেলছে ওদের জ্বালানি কাঠের জন্য। ওরা ঘর বাড়ি করছে, আমাদের যে কাঠ কেটে বাঁশের ঘর করছে। তো এরা মানে আমাদের পুরো এলাকাটা দূষিত করে ফেলেছে। আর যেহেতু ওরা খুব মানে একসঙ্গে রয়েছে, প্রচুর লোক একসঙ্গে ঘনবস্তির মতো, বিভিন্ন ধরনের কমিউনিকেবল ডিজিজ ওরা কিন্তু ছড়িয়ে বেড়াচ্ছে। এবং ওরা অনেক সময় দেখা যায় যে শহরেও অনেক সময় অনুপ্রবেশ করার চেষ্টা করে। এবং আমরা জানি যে HIV-র মতো ভয়ঙ্কর রোগ, HIV/AIDS, এরা কিন্তু মানে এদের মাধ্যমে কিন্তু বাংলাদেশের একটা বড় অংশ ছড়িয়ে পড়েছে। সুতরাং এবং বিভিন্ন ধরনের অশ্লীল কর্মকাণ্ডের সঙ্গে এরা জড়িত হয়ে গেছে। তো এবং সমাজ বিরোধী যেসব কর্মকাণ্ড বলুন, তারপরে বিভিন্ন রকমের গোলাগুলি বলুন, গ্রুপিং বলুন, এগুলো চলছে। এগুলো চলে সব দিক দিয়ে আমরা একটা খুব দুর্বিষহ আমাদের অবস্থা দাঁড়িয়েছে। কিভাবে এদেরকে দেশ থেকে বের করা যায়, এটা আন্তর্জাতিকরণ তো করার চেষ্টা আগের সরকারও করেছে, আমি জানি না আগের সরকার কতটুকু করেছে। বর্তমানে আমাদের যে মাননীয় যে প্রধান উপদেষ্টার সরকার কিন্তু চেষ্টা করে যাচ্ছে যে এটাকে কীভাবে ওদেরকে, এখন দেখা যাচ্ছে যে রাশিয়া তাদের সাপোর্ট করে, চীন তাদের সাপোর্ট করে, ভারত তাদের সাপোর্ট করে। এটার ব্যাপারে যে খুব এখন ইউক্রেন যুদ্ধ, তারপরে গাজার যুদ্ধের জন্য এই ইস্যুটা কিন্তু অনেকটা ধামাচাপা পড়ে গেছে। এখন আমাদেরকে কি করে আমাদের এদেরকে বের করা যেতে পারে, কারণ বার্মা তো আমাদের একেবারে প্রতিবেশী হলেও কিন্তু বার্মার সঙ্গে আমাদের সম্পর্ক অতটা ভালো না। যেমন ভারত আমাদের একটা শত্রুতে পরিণত হয়েছে, বার্মাও আমাদের একটা শত্রুতে পরিণত হয়েছে। দুটো বর্ডারেই কিন্তু আমাদের এই যে বর্ডার গার্ড বাংলাদেশকে একেবারে সবসময় অ্যালার্ট থাকতে হচ্ছে যে ওরা কোন দিক দিয়ে আরও পুশ করিয়ে দিচ্ছে কিনা আমাদের দেশে। আর আমরা এদের বোঝা বইতে পারবো না, আমাদের জন্য একটা বিশাল বোঝাতে পরিণত হয়ে গেছে। এই যে আপনি বলুন যে কমিউনিকেবল ডিজিজ, যে বিভিন্ন রকমের জল বসন্ত বলুন, মিজেলস বলুন, আরও বিভিন্ন রকমের যক্ষা বলুন, এরাই কিন্তু ছড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশে। এমনি তো প্রাকৃতিক দূষণে, পরিবেশ দূষণে বাংলাদেশ, ঢাকা এবং বড় বড় শহরগুলো, মেট্রোপলিটন শহরগুলো কিন্তু একেবারে, আমরা তো ঢাকাকে বলি যে একটা গ্যাস চেম্বারের মতো। সালফার ডাইঅক্সাইড থেকে শুরু করে সব কিছু, ঢাকার বাতাস বা অন্যান্য বড় বড় শহরগুলোর বাতাসে কিন্তু একদম দূষিত হয়ে গেছে। এর মধ্যে যদি আরও কমিউনিকেবল ডিজিজ, এই রোহিঙ্গারা বিশাল
একটা অংশ 15 লক্ষর মতো এখন মধ্যে আছে, এদের এইভাবে যদি ছড়িয়ে যায় তাহলে, আর এই কমিউনিকেবল ডিজিজগুলি হয় কি খুব দ্রুত ছড়িয়ে যেতে স্প্রেড করতে পারে। এই মানে যেহেতু বাংলাদেশটা একটা ঘনবসতি সম্পন্ন লোক মানুষের দেশ, এইসব বিভিন্ন ধরনের রোগ যেমন টিউবারকুলোসিস অনেকটা কমে গিয়েছিল, যক্ষা, কিন্তু আমরা আজকাল, আমি যেহেতু বক্ষব্যাধি বিশেষজ্ঞ, আমি অনেক যক্ষা রোগী পাচ্ছি, কিন্তু মধ্যেখানে একদম কিন্তু কমে গিয়েছিল। বিশেষ করে যে আমরা গ্লোবাল ফান্ড থেকে যে বিনামূল্যে দামি দামি ওষুধগুলো তাদের দিতাম, এই ওষুধগুলো খেয়ে যক্ষা অনেক কমে গিয়েছিল, এখন আবার দেখছি এটা বেড়ে যাচ্ছে। এরকম স্বাস্থ্য ঝুঁকিতে আমাদের দেশটাকে ফেলে দিয়েছে ওরা, যেমন একটা রাজনৈতিক ঝুঁকি, যেমন আইন শৃঙ্খলার ঝুঁকি, এমন স্বাস্থ্য ঝুঁকি এই রোহিঙ্গারা সৃষ্টি করেছে। আমার মনে হয় এটাকে, এই সমস্যাটাকে কীভাবে, আমি বিশ্বাস করি যে বর্তমান সরকার, ডক্টর ইউনূসের সরকার, ইউনূসের যেহেতু ক্যারিসমেটিক লিডারশিপ আছে, উনি পারবেন এটাকে মানে অনেক দেশের সঙ্গে যোগাযোগ করে এদেরকে এই দেশ থেকে বের করে দিতে, এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল এদেরকে এই দেশ থেকে বের করে আমরা আবার এই আমাদের প্রতিবেশ আমরা রক্ষা করতে পারি, প্রকৃতিকে রক্ষা করতে পারি। আমার এটা এখন একটা বড় দাবি হয়ে গেছে, সময়ের দাবি। জি, ধন্যবাদ প্রফেসর ডক্টর আব্দুস সালাম। আপনি দীর্ঘদিন পরিবেশ নিয়ে কাজ করছেন, পরিবেশের বিভিন্ন ধরনের যে দূষণ হচ্ছে সেগুলো নিয়ে কাজ করছেন। আমরা জানি যে রোহিঙ্গারা আসার পর আমাদের এখানে কি ধরনের পরিবেশের বিপর্যয় ঘটেছে। বিশেষ করে আমরা সেখানে একটা সময় যে হাতির চারণ ক্ষেত্র ছিল সেটা সম্পূর্ণ নষ্ট হয়েছে, সেখানে অনেক ধরনের উদ্ভিদ জন্ম নিত, সেগুলো আমরা এখন দেখি না। ইভেন ইকোসিস্টেমের অনেকগুলো জায়গায় যে নতুন ধরনের জীববৈচিত্র্য যেগুলো ছিল সেগুলো অনেক কিছুই তা এখন সেখানে দেখা যায় না। বা আমরা একটা সময় শুনেছি যে বিভিন্ন ধরনের আরও কিছু জলজ যে উদ্ভিদ বা প্রাণীও ছিল সেগুলো দেখা যাচ্ছে না। আপনি সার্বিকভাবে এই যে আমাদের পরিবেশের উপর, যেটা কিন্তু খুব বেশি আলোচনা হয় না, কিছু আর্টিকেলে হয়তো লেখালেখি রয়েছে কিন্তু মূল যেই মিডিয়া রয়েছে সেখানে আলোচনা হয়নি, এই পরিবেশের বিপর্যয় নিয়ে যদি আমাদের কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা এখানে তুলে আনার জন্য। প্রথমে একটু বলি, রোহিঙ্গাদের সমস্যাটা আসলে অনেক পুরনো সমস্যা। সেই রোহিঙ্গারা আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে শুরু, ওদের আসলে 70 সালের দিকে আমাদের এখানে প্রথম ঢুকছে, তারপর 90 সালের সময় এখানে ঢুকছে। তাদের সংখ্যা খুব বেশি ছিল না, প্রায় 3-4 লাখের মতো ছিল। তারপর 2017 সালের দিকে বা 16 সালের কোনো এক সময় সবচেয়ে বেশি ইনফ্লাক্সটা ঢুকছে। তো এই যে রোহিঙ্গা সমস্যার সমাধানের ক্ষেত্রে উনি খুব ভালোভাবে বলছেন। শুধুমাত্র একটা সময় আমাদের কিন্তু একটু সফলতা আছে, সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। উনি বলছেন কিছু ফেরত গেছে, কিন্তু কি কারণে ফেরত গেছে, উনি কি কথাটা তাদেরকে বলছিলেন যে তোমাদের এদেরকে নিবা, তা নইলে এদেরকে আমি ট্রেনিং দিব এবং এদেরকে আমি অস্ত্র দিব যারা তোমাদের পক্ষে ফাইট করতে পারবে, তোমাদের বিপক্ষে ফাইট করবে। তারা কিন্তু তখন ভয় পেয়েছিল যে এতগুলো মানুষ যদি আবার অস্ত্র হাতে নিলায় তাদের কিন্তু এখানে সমস্যা হইতে পারে। সেই জন্য কিন্তু তারা বিরাট একটা সংখ্যক মানুষ এই দেশ থেকে নিয়ে গেছেন। তারপরে দেখেন, এরপরে যখন আমাদের একটা ইনফ্লাক্স আসলো, প্রায় 10 লাখ মানুষের মতো বাংলাদেশে ঢুকলো, এতগুলো মানুষ, এটা একজন মানুষের বিপদে আগে যাওয়া ভালো। আমরা যদি আমার সামর্থ্য থাকে, কিন্তু যদি আমার সামর্থ্য না থাকে তাইলে কীভাবে আমি আগাবো, সেটাই আমাদের এখানে হয়েছে। আসার পরে প্রথমে যেই এদের যে ক্যাম্পগুলো হয়েছে, প্রথম দিকের যে ক্যাম্পগুলো, সেগুলো হয়েছে যত গাছ আছে ওইখানে, এটা কিন্তু একটা ফরেস্ট ছিল, কোনো মানুষ ছিল না ওইখানে, নর্মালি গাছপালাই ওইখানেই ছিল, সেগুলো সব কেটে ফেলা হয়েছে। এবং কেটে ফেলার পরে কি নর্মাল যে স্বাভাবিক যে এনভায়রনমেন্ট ছিল সেটা নষ্ট হয়েছে। ওইখানকার যে মাটিটা, গাছ হলে মাটিকে ধরে রাখে, সেটা নষ্ট হয়ে গেছে। এবং ওইখানে এতগুলো মানুষ আসার ফলে আপনি সঠিকভাবে বলছেন, ওইখানকার পরিবেশ বলতে ওইখানকার পানি দূষণ, ওইখানকার বায়ু দূষণ, ওইখানকার গাছপালার ইকোসিস্টেমে বিশাল ক্ষতি হয়ে গেছে, যেটা সব অপূরণীয় আসলে, সত্যি কথা বলতে কি। এবং আপনি একটা জিনিস বলছেন যে প্রাণী, বিশেষ করে হাতির যে গতিপথ ছিল সেটা কিন্তু সে পরিবর্তন করছেন। কারণ হলো যেই রাস্তায় সে সবসময় যেত সেই রাস্তাটা আর ছিল না, সেইখানে হলো প্রচুর মানুষ ছিল, যে সেই জায়গাটা এরা পরিবর্তন করে ফেলছেন পরিবেশের কারণেই। তাহলে এতগুলো মানুষ এই অল্প জায়গার মধ্যে অল্প সময়ের মধ্যে তারা সেটেলমেন্ট করছে, যার ফলে আমাদের পরিবেশটা ওইখানে নষ্ট করছেন। এটা হলো ডাইরেক্ট। ইনডাইরেক্ট হইতে কিন্তু আর অনেক পরিবেশ নষ্ট করছেন। সেটা হলো এই যে মানুষগুলো আসছেন, এই মানুষগুলো
জিনিসগুলার না শিক্ষা আছে, না আমাদের কালচারের মানুষেরা। আমরা একভাবে অভ্যস্ত। আমি এমনও শুনেছি এখানকার যে আমাদের যে মসুর ডাল আমরা খাই, ওটা ওদেরকে দেওয়া হলে ওরা খেত না। ওরা বলে যে এটা খেলে নাকি ওদের বাত কন্ট্রোল হয়ে যাবে। এই ধরনের কুসংস্কার ওদের মধ্যে ছিল। ম্যাল নিউট্রিশন একটা বড় সমস্যা, তারপরে স্যানিটেশন একটা বড় সমস্যা, এগুলো ওদের মধ্যে ছিল। এছাড়া বড় একটা হলো ড্রাগ, এখানে ওরা ড্রাগ ডিলিংয়ের সাথে জড়িত ছিল। সেই সমস্যাগুলো কিন্তু আমাদের দেশে ছিল না। এটাও কিন্তু একটা পরিবেশের অংশ, এবং তারা মারামারি করতো প্রতিদিনই। আমাদের দেশীয় পুলিশ এবং আর্মিরা এগুলো কন্ট্রোল করতে ব্যস্ত হয়ে থাকতো। তাহলে এই যে আমাদের যেই পরিবেশ বলেন, সেই পরিবেশটা নষ্ট করছেই, প্লাস আমাদের যে সোশ্যাল যে স্ট্রাকচার, যে সোশ্যাল যে পরিবেশ আমাদের আছে, সেটাও এরা নষ্ট করে ফেলছেন। আর আরেকটা জিনিস স্যার বলছেন খুব ভালোভাবে, আমাদের দেশে অনেক ডিজিজ হলে আমরা অনেক আগে রিমুভ করে ফেলছি, কারণ আমাদের দেশে সেই ডিজিজগুলো নাই। কিন্তু ওদের দেশে তো সেই জায়গায় এখনও আছেন। যেমন উনি যক্ষার কথা বললেন, এই ধরনের যে নতুন নতুন ডিজিজগুলো আমাদের দেশে ছিল না, কিন্তু ওরা আসার সময় নিয়ে আসছে, সেগুলো কিন্তু নতুন করে আমাদের দেশে ইন্ট্রোডিউস হচ্ছেন। এবং আরেকটা জিনিস যেটা হলো আমাদের দেশের ডকুমেন্ট নিয়ে, আমাদের দেশের পাসপোর্ট, আমাদের দেশে এরা বিদেশে যায়, বিদেশে এরা খারাপ কাজ করে, কিছু কিছু চুরির সাথে ইনভলভ হয়েছে, তখন দোষটা পরে কার? বাংলাদেশি মানুষের। যারা বাংলাদেশ থেকে আসছে তারা খারাপ কাজ করতেছে, কিন্তু আসলে তো সে বাংলাদেশি না, সে তো অন্য দেশের মানুষ, মিয়ানমারের মানুষ। আমাদের এখানে রোহিঙ্গা হিসাবে তারা আসছেন, তারা বাংলাদেশের পাসপোর্ট যেহেতু নিয়ে গেছেন, তার আইডেন্টিটিটা ওই দেশে কিন্তু বাংলাদেশি, সেই জন্য কিন্তু সে বাংলাদেশি মানুষ পরিচয় দেওয়া, খারাপ কাজ করতেছেন, ব্লেমটা আমাদের আসতেছে। তো যত ধরনের পরিবেশ আপনি বলেন না কেন, বাইরের পরিবেশ বলেন, আমাদের সোশ্যাল যে পরিবেশ বলেন, ড্রাগ ডিলিং বলেন, তারপর মারামারি বলেন, গ্যাংইজম বলেন, সবগুলো এরা নিয়ে আসছেন। এবং আমাদের যে সত্যিকারের যে পরিবেশ আমরা বলি, মাটি, বায়ু, পানি, সেই পরিবেশটা এরা নষ্ট করে দিচ্ছেন। জি, ধন্যবাদ। আমরা আবার আসছি ডিএম শরীফ শাহনেওয়াজ আপনার কাছে। রোহিঙ্গাদের এই যে আমরা জানি যে সেখানে বিভিন্ন হোস্ট কমিউনিটির সাথে তারা জড়িয়ে গেছে, বিভিন্ন ধরনের বাংলাদেশি রেবেল গ্রুপেও তাদেরকে দেখা যায়, এবং অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ জানা গেছে যে তারা, বিশেষ করে গত রেজিমে, তারা বিভিন্নভাবে রোহিঙ্গাদের রিক্রুট করেছে। আর আর্মস এবং ড্রাগ ট্রেডের যে জায়গাগুলো, এগুলো বিশেষ করে ড্রাগের বিষয়টা একটা খুব স্ট্রং চ্যানেল অনেক আগে থেকেই ছিল, কিন্তু এই সময়ে এটা আরও অনেক বেড়েছে। এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডেটোরেট করেছে, এবং সেই কেন্দ্রিক ক্যাম্পগুলোতে তো আপনার বহুদিন ধরে গতিবিধি, এই বিষয়ে যদি আমাদের কিছু বলতেন। ধন্যবাদ স্যার। স্যার আসলে আমি যে বিষয়গুলো নিয়ে কাজ করি, সরি, সেটা হচ্ছে শিশু স্বাস্থ্য এবং শিশু পুষ্টি নিয়ে আমি আমার গবেষণার কাজের বিষয় হচ্ছে এটা। তো আমাদের চলার পথে বা আমাদের কাজ করার পথে আমরা আসলে এরকম কোনো বাধার সম্মুখীন কখনো হইনি কোনো রেবেল গ্রুপ দ্বারা। আর প্লাস যেটা হচ্ছে যে আমি এটা শুনেছি বা আমার চোখে কখনো পড়েনি, বা আমার সাথে যারা কাজ করছে বা আমি কমিউনিটিতে যখন গিয়েছি, তো এরকম কোনো কিছু আমার চোখে পড়েনি যে তারা ড্রাগস ডিলিং করতেছে বা আর্মস এর কোনো ডিল করতেছে। এটা আসলে তারা যদি করে থাকে সেটা করছে নীরবে বা নিভৃতে, আমাদের সামনে এই জিনিসটা পড়েনি। এবং এটা আমি শুনেছি এবং এটা আমি পেপারে দেখেছি। সেটা হচ্ছে আর্ম ফোর্স, আমাদের যারা ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, ক্যাম্পে হচ্ছে কাজ করা এপিবিএন, ওনারা ক্যাম্পে নজরদারিতে থাকেন। আগে সেনাবাহিনী ছিলেন, বাট 2020-এর পরবর্তী সময়টাতে ওনাদেরকে ক্যাম্প থেকে উঠিয়ে নেওয়া হয়। তারপরে এপিবিএন ওখানে আসেন। প্রতিটা ক্যাম্পে এপিবিএন এর ফাঁড়ি আছে, এবং প্রতিটা ক্যাম্পের এক্সিট এবং এন্ট্রি মুখে এপিবিএন এর চেক পোস্ট আছে, তারা এটা চেক করে। তো স্যার আসলে এই সামাজিক অবক্ষয়ের যে ব্যাপারটা রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক বা ক্যাম্প কেন্দ্রিক, এটা আসলে আমার এই সম্পর্কে নলেজটা একটু কম, কারণ আমার চলার পথে বা আমার কাজ করার পথে আমি এরকম কারোর কাছ থেকে কোনো বাধা পাইনি, এখনো পাইনি, আগেও পাইনি। আসলে আশা রাখি ইনশাল্লাহ এটা আমি পাবো না। স্যাররা যা বলছেন, স্যারদের কাছে স্যাররা পলিটিক্যাল অনেক রিসার্চ করেন, ওনাদের অনেক নলেজ, ওনাদের অনেক নিউজ। আরেকটা জিনিস আমরা একটু জানতে চাচ্ছি, আপনি তো অনেক দিন ধরে সেখানে কাজ করছেন, এবং পরিবেশ দূষণ, বায়ু দূষণ, স্বাস্থ্যগত জায়গাগুলো রয়েছে। এই যে ঘন বসতিপূর্ণ জায়গা রয়েছে, ওনাদের ভাষাঞ্চরে কিছু লোককে আপনার সরানো হয়েছে। তা আপনার মনে হয় যে বাংলাদেশে যতদিন তারা ফিরে যাচ্ছে না বা ফেরানো যাচ্ছে না,
সেই ক্ষেত্রে কি ধরনের উদ্যোগগুলি যদি আমরা নেই তাহলে এই বিষয়গুলো একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে? স্যার ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে মানে একমাত্র সলিউশন হচ্ছে রিপাট্রিয়েশন। তাদেরকে রিপাট্রিয়েট করতে পারলে আমাদের ফাইনাল সলিউশন আসবে। এছাড়া স্যার যখন স্যার বললেন যে ওনারা যখন এখানে ফোর্সফুলি ডিসপ্লেসড হয়েছেন, বাংলাদেশে ইনফ্লাক্সটা হয়েছে, তখন আমাদের বন উজাড় হয়েছে। এটা একদম পারফেক্টলি মানে এখানে 100% যে অথেন্টিক ইনফরমেশন। এবং এখানে স্যার আপনি বলেছেন হাতির অভয়ারণ্য ছিল এখানে, হাতির চলার পথের অনেক সাইনবোর্ড আমরা ক্যাম্পের ভিতরে দেখেছি, সে হাতিও এখন দেখা যাচ্ছে না। তো প্রাথমিকভাবে যখন ওনারা এসছেন তখন অনেক বন উজাড় হয়েছে, তখন কাঠ কেটে ওনারা জ্বালানির ব্যবস্থা করতেন। তো এরপরে যেটা হচ্ছে যে বিশ্ব খাদ্য সংস্থা, তারপর হচ্ছে WHO আছে, ইউনিসেফ, ইউএনএইচসিআর, ইউএন এজেন্সি যারা আছেন, প্লাস আমাদের আরো ডোনার যারা আছেন, সিডা আছে, সেভ দ্য চিলড্রেন আছে, ইকো আছে ইউরোপিয়ান ইউনিয়নের, তারপর হচ্ছে গ্লোবাল অ্যালায়েন্স কানাডা আছে, GIZ আছে, যারা ডোনার এজেন্সি আছে সবাই, এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রিসেন্ট এন্ড রেড ক্রস, তারা আমাদের ক্যাম্পগুলোতে এখন যেটা করছেন খাদ্য সহায়তা দিচ্ছেন, প্লাস জ্বালানি সহায়তা দিচ্ছেন। এখন ওনাদেরকে গ্যাস সিলিন্ডার দেওয়া হয়। ওনারা এখন গাছের হচ্ছে যে এখন স্যার যে পরিমাণ ডিফরেস্টেশন হয়েছে সেটা তো স্যার এত আর্লি রিকভার করা পসিবল না। তবে যেটা কাজ করতেছেন সেটা হচ্ছে যে আপনার BPRM এর একটা প্রজেক্ট আছে, সেখানে হচ্ছে হোমস্টেড গার্ডেনিং এর একটা প্রজেক্ট চলছে প্রতিটা ক্যাম্পেই। তো সেখানে এখন তারা নিজেরা সবজি লাগাচ্ছেন, গাছ লাগাচ্ছেন, ফলজ গাছ লাগাচ্ছেন, এবং গাছের পরিমাণটা বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে। বাট যেভাবে স্যার কমেছে ঠিক ওই সেম গতিতে, সেম পেসে আসলে এটা এখন বাড়ানো সম্ভব না, বাস চেষ্টা করা হচ্ছে। আর যেটা হচ্ছে হোস্ট কমিউনিটির সাথে এখন কিছু কিছু ক্যাম্প আছে যেটা হচ্ছে হোস্ট কমিউনিটির সাথে লাগোয়া। এখন আপনি এখানে বোঝাও যাচ্ছে না যে এটা আসলে হোস্ট কমিউনিটির ঘর না রোহিঙ্গাদের ঘর, কারণ হোস্ট কমিউনিটির অনেক ঘর তারা ভাড়া নিয়ে থাকছেন, এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা CIC স্যার থাকেন, ক্যাম্প ইনচার্জ স্যার থাকেন, যেটা RRR স্যারের আন্ডারে। তো ওনারা আছে এই ব্যাপারগুলো তাদের নলেজে আছেন, এবং তারা CIC অফিস থেকে এগুলো নিয়ন্ত্রণ করা হয়। আরেকটা বিষয়, এই যে রোহিঙ্গাদের জি স্যার যেই ফরেন ফান্ডগুলো আসে তাদের বিভিন্ন ধরনের সহায়তার জন্য, এখানে তো বেশিরভাগ ক্ষেত্রে 25% হোস্ট কমিউনিটিকে বরাদ্দ করার একটা বিষয় রয়েছে, যেটা যাতে তাদের মধ্যে গ্রিভেন্স বা এই ধরনের ডিপ্রাইভেশনটা যাতে না ফিল করে, হ্যাঁ, সর্ট অফ দিস থিংস। এই জিনিসগুলো তো সঠিকভাবেই চলছে স্যার, সঠিকভাবে চলছে। এবং যেটা হচ্ছে স্যার এই এলাকার মানুষজন একটু অনগ্রসর ছিল, এবং 60% এডুকেশন ড্রপ রেট ছিল। এডুকেশন যারা স্কুলে যেতেন বা কলেজে যেতেন তারা 60% ড্রপ আউট হয়ে যেতেন। বাট এই রোহিঙ্গা আসার পর থেকে এখানে স্যার ইকোনমি ফ্লোটা অনেকটা বেড়েছে, অনেক বিজনেস সলিউশন হয়েছে, অনেক সেক্টর দ্বারা হয়েছে। যেমন এখানে স্যার বেশিরভাগ মানুষই এখন সাপ্লাইয়ের কাজ করে এই অত্র এলাকায়, এবং প্লাস লোকাল, যেহেতু তাদের ল্যাঙ্গুয়েজটা একটা ব্যারিয়ার আমরা যারা চিটাঙ্গানিয়ান না তাদের জন্য। সো এখানকার লোকাল যারা আছেন তারা এখানে প্রতিটা ক্যাম্পেই কাজ করছেন, এবং টপ ম্যানেজমেন্ট থেকে শুরু করে আপনার এন্ট্রি লেভেল পর্যন্ত লোকাল যারা আছেন তারা কাজ করছেন। বিশেষ করে আপনার ক্যাম্পগুলোতে কিছু লার্নিং সেন্টার আছে, সেখানে স্যার টিচাররাও এখানকার লোকাল, যেহেতু ওনারা আমাদের এই কক্সবাজারের ভাষায় কথা বলেন রোহিঙ্গা যারা আসছেন তারা। আর স্যার তারপরে হচ্ছে আমাদের পুষ্টি সেন্টারগুলো যেখানে আছে, স্বাস্থ্যসেবা যে সেন্টারগুলো আছে, সেখানেও স্যার লোকাল মানুষজন ওনারা কাজ করছেন। সো ডিপ্রাইভেশনের জায়গাটা অনেকটা সলভ। এবং আপনি যেটা বললেন স্যার 25% যেটা সরকারের নিয়ম বেঁধে দিয়েছেন, যেখানে 25% এখানে স্পেন্ড করতে হবে, এখানে ইনভেস্ট করতে হবে আমাদের লোকাল মানুষের উপরে, সেটা স্যার ঠিক মতোই করছে স্যার। হ্যাঁ, ধন্যবাদ। এবং যে প্রোগ্রামগুলো স্যার আপনার রোহিঙ্গা ক্যাম্পে হচ্ছে, যেমন হোমস্টেড গার্ডেনিং এর কথা আমি বলছি, বা IGA আছে, সেম প্রজেক্ট স্যার আমাদের হোস্ট কমিউনিটিতেও আছে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এবার আসব অধ্যাপক ডাক্তার ইকবাল হাসান মাহমুদ আপনার কাছে। রোহিঙ্গা বিষয়ের সাথে সাথে আমরা জানি যে আমাদের সীমান্ত
ভারতের সাথে যে সীমান্ত এলাকাগুলো রয়েছে সেটা বেশ কিছুদিন ধরে অস্থিতিশীল, এবং আপনি জানেন যে প্রায় প্রতিদিনই কিছু না কিছু সেখানে ঘটছে। আজকেও আমরা দেখলাম যে বিএনপির 3টি অঙ্গ সংগঠন তারা একটা লং মার্চের দিকে গেছে। তো এই যে অবস্থা সেখানে, এবং একই সাথে আরেকটা বিষয় উল্লেখ করছি যে বাংলাদেশ সীমান্ত যেটা হচ্ছে সুন্দরবন উপকূল যেটা রয়েছে, সেখানে ইন্ডিয়ান কোস্টগার্ড তারা 2টা ফিশিং শিপ এবং 79 জন জেলেকে ধরে নিয়ে গেছে। এটা প্রায় 3 দিন আগে, এবং সেই ক্ষেত্রে এখনও কোনো সুরাহা হয়নি। এই যে আমাদের সিলেট সীমান্তকে ঘিরে এক ধরনের উত্তেজনা বা সুন্দরবনে যে বিষয়গুলো ঘটছে, এই রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে এই যে সীমান্ত কেন্দ্রিক নিরাপত্তার যে জায়গাগুলো রয়েছে, আপনি সেটাকে কিভাবে দেখছেন? এটা একটা খুব মানে অনেক বড় ক্যানভাসের মধ্যে কিন্তু আপনার এই প্রশ্নটা পড়ে। আমি একটু আমাদের যে অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ওনার কথাতে আমি যে বুঝলাম উনি শান্তই দেখছেন, ওনার সব পজিটিভ কিন্তু আমি যতদূর আমি জানি যে সেখানে যে এই যে ড্রাগ ডিলিংসটা মারাত্মক আকার ধারণ করেছে, এবং অস্ত্রের যে চালান ওদের মাধ্যমে কিন্তু বাংলাদেশে ঢুকছে, এবং লেটেস্ট আর্মস ঢুকছে, AK-47 মতো রাইফেলে ঢুকে। ওনার নলেজে কেন আসেনি আমি জানি না, এবং প্রকৃতি পরিবেশ সব কিছুই ধ্বংস করছে ওরা। যাই হোক, এটা জাস্ট যোগ করলাম। তবে এই যে মানে আমাদের যে জুলাই আগস্টের এই যে আমাদের বিপ্লব, এই যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন, এটা ভারত মেনে নিতে পারেনি। আমাদের চারিদিকেই কিন্তু ভারত, শুধু এক কিছু অংশ আছে মিয়ানমারের শেষ সীমান্ত পড়ছে আর বঙ্গোপসাগর নিচে। তো এখন এই পুরো বর্ডারটাকে কন্ট্রোল করা আসলে খুব মুশকিল। যদিও আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ খুবই দক্ষ এবং প্রশিক্ষিত। আগে আমরা হাসিনার সময় কি দেখতাম যে ওরা কিন্তু আমাদের দিকে তাকিয়ে থাকতো, বিএসএফের দিকে তাকিয়ে থাকতো না। বিএসএফ সীমান্ত হত্যা করতো, ফেলানিকে মেরে কাঁটাতারের উপর ঝুলিয়ে রেখেছে। আমাদের এই যে লেটেস্ট হলো যে 2টি আমাদের জাহাজকে তারা আটক করে নিয়ে গেছে, অনেক নাবিককে আটক করে নিয়ে গেছে। এই ওদের পররাষ্ট্র সচিব আসলো, আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করলো, এবং সেখানে বড় একটা ছিল যে সীমান্ত হত্যাকে জিরোতে নিয়ে আসার কথা। কিন্তু এটা তো বহুদিন ধরে আমরা শুনেছি ওদের মুখ থেকে, কিন্তু প্রতিদিনই আমাদের বাংলাদেশিদেরকে হত্যা করছে, এবং বাংলাদেশের ভিতরে ঢুকে পর্যন্ত হত্যা করছে। অথচ এরা বাংলা আমাদেরকে মানে দুর্বল মনে করে, আমাদেরকে কি মনে দাস মনে করে আমাদেরকে এটা করেছে। পাকিস্তানে যদি কোনো সিটিজেন করে হত্যা করতো, ওরা 10টা ইন্ডিয়ান মেরে ঝুলিয়ে রাখতো। চীনে একই অবস্থা। তো আমাদেরকে যা করেছে, আশা করি যে এখন আমরা শক্তিশালী হচ্ছে, আমাদের মধ্যে এই যে দাসত্ববোধটা চলে গেছে। এই আমরা এখন আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ ওদের চোখ রেখে কথা বলে, এবং আমরা যে পাদুয়ার যে সীমান্ত যুদ্ধটা হয়েছিল, সেখানে আমরা দেখেছি যে পিডিআর কত মানে শক্তিতে, অল্প কয়েকজন পিডিআর কীভাবে অসংখ্য ভারতীয় সৈন্যকে হত্যা করেছিল ওদের বিএসএফকে। ওরা কিন্তু বেসিক্যালি ভীতু, ওদের বিডিআর বলুন, ভারতীয় সৈন্য বলুন, আমাদের মানে বর্ডার গার্ড বাংলাদেশ, আমাদের সেনাবাহিনী, ওরা কিন্তু মানসিকভাবে অনেক শক্তিশালী। কিন্তু অপরপক্ষে আমি যদিও ডাক্তার, কিন্তু আমি এগুলো খুব অ্যানালাইসিস করি যে ওদের যে যদিও অনেক বিশাল সৈন্যবাহিনী রয়েছে, কিন্তু এরা প্রচণ্ড ভীতু, ওদের মানসিক শক্তি খুবই কম। দেখেন না, প্রায় কিন্তু সুইসাইড ঘটনা ঘটে কাশ্মীর সীমান্তে। আপনারা দেখছেন যে এখন তো বাংলাদেশে আমাদের নতুন সরকার এসেছে, হাসিনার বিরুদ্ধে সরকার এসেছে, যেটা এই পরিবর্তনকে ওরা মেনে নিতে পারে নাই। কিন্তু বাংলাদেশের ওরা তো কোনো ওদের কনসার্ন ছিল না। পাকিস্তানের কাশ্মীরের বর্ডারে ওরা বেশি জোর দিয়েছিল, এবং প্রচুর সৈন্য আমরা প্রায় শুনতাম যে আত্মহত্যা করে। ওদের খাওয়া রেশন পায় না, ওদের মানসিক দুর্বলতা অনেক কিছু। তো এখন আমাদের এই যে সীমান্তকে আমাদের অনেক শক্তিশালী করতে হবে। আমাদের বর্ডার গার্ড বাংলাদেশকে আরও শক্তিশালী করতে হবে। আমাদের এখন কি আমাদের মিসাইল দরকার, শর্ট রেঞ্জ মিসাইল হলো আমাদের চারিদিকে বর্ডারের দিকে দিতে হবে। একটা কথা আছে যে ইফ ইউ ওয়ান্ট টু অ্যাভয়েড ওয়ার দেন প্রিপেয়ার ফর ইট। আপনি যদি যুদ্ধকে অ্যাভয়েড করতে চান, তাহলে তার জন্য আপনি প্রস্তুত হন। এখন আমাদের প্রস্তুতি নিতে হবে সবসময়, সার্বক্ষণিক। আমাদের 2টি শত্রু, যদিও আমরা ভারতকে শত্রু কখনোই ভাবিনি, বন্ধু ভেবেছি, কিন্তু
এখন ওদের যে বিশেষ করে পশ্চিমবঙ্গের যে মিডিয়াগুলি আছে, রিপাবলিক চ্যানেল কি আছে, ময়ূক বলে একটি লোক আছে পাগল, সারাক্ষণ বাংলাদেশের বিরুদ্ধে সে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন। আমার ক্লিনিকে 10 জন স্টাফ, 8 জনই হিন্দু। আমি প্রত্যেকে জিজ্ঞেস করি আপনারা কি কোনোভাবে নির্যাতিত হয়েছেন? বললেন আমরা খুব ভালো আছি। তো তারপর ওরা সব সারাক্ষণ আমাদের ব্লেম দিচ্ছে আমরা সংখ্যালঘুদের উপর নির্যাতন করছি, আমাদের সরকার সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে, আমাদের এই উপ হাই কমিশন ত্রিপুরার সেটা পর্যন্ত আক্রমণ করলো। সেটা তো আন্তর্জাতিক কোনো লতে, কোনো কনভেনশন এটা পড়ে না। আমাদের জাতীয় পতাকা ওরা পুড়িয়ে ফেলেছে। এটা তো আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত। সুতরাং আমাদেরকে প্রস্তুত হতে হবে, আমাদের বর্ডারকে শক্তিশালী করতে হবে। আমরা মিয়ানমারের সঙ্গে যে বর্ডার আছে সেটাকেও যে শক্তিশালী করব, যাতে যেহেতু একদম আরাকানের আর্মি আমাদের বর্ডারের কাছে প্রায় চলে এসছে, আমাদের বর্ডারকে এদিক দিয়ে শক্তিশালী করতে হবে। আর বাংলাদেশের চারিদিকে বিশেষ করে এই যে আমরা একটা এয়ারপোর্টকে, লালমনিরহাট এয়ারপোর্টকে আমরা সুসজ্জিত করতে যাচ্ছি, সেটাই ওদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কারণ চিকেন নেকের খুব কাছাকাছি, 12 কিলোমিটার দূরে আমাদের যে লালমনিরহাট, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা করেছিল। এইটাকে এখন আধুনিক করা হচ্ছে, এটাতে তাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। অর্থাৎ আমাদের যে আভ্যন্তরীণ ব্যাপার, আমরা কি করব না করব, আমরা এয়ারপোর্ট করব কোথায়, সব কিছুতে তাদের মাথা ব্যথা, তারা চিৎকার করছে। এটা তো আসলে কোনো মতে মেনে নেওয়া যায় না। আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ, আমাদের মতো আমরা চলবো। আমরা কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা তো বাংলাদেশি। আমাদের শহীদ জিয়া কি বলেছে যে তোমরা এই সীমানার মধ্যে যারা থাকবে সবাই বাংলাদেশি, যেই ভাষায় কথা বলুক। কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব প্রথমেই প্যাচটা লাগালেন, পার্বত্য চট্টগ্রামে গিয়ে বললেন যে তোমরা সবাই বাঙালি হয়ে যাও। ওরা কেন বাঙালি হতে যাবে? ওরা তো অন্য ভাষায় কথা বলে। তো সেখান থেকে কিন্তু এই শুরু হলো, এই সমস্যাটা শুরু হলো। কিন্তু জিয়া রহমান, শহীদ জিয়া এসে বললেন না সবাই আমরা বাংলাদেশি। এই যে সবাই বাংলাদেশি, এই চেতনাটাকে ধারণ করতে হবে। বাংলাদেশের জাতীয়তাবাদ চেতনাকে ধারণ করে যদি আমরা সবাই মিলেমিশে থাকি, মুসলমান, হিন্দু, খ্রিস্ট, এই দেশটাকে আমাদের, এই সীমান্ত আমাদের, এই সীমান্তকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। এইটা আমাদের ভিতরে এই চেতনাকে উন্মেষ ঘটাতে হবে। তাহলে ভারত নিষ্ক্রিয় হবে, ভারত ভয় পাবে আমাদের। আমরা ওদের চোখে চোখ রেখে কথা বলতে পারবো। আগে তো আমরা ভয়ে কাঁপতে কাঁপতে আমাদের দিন গেছে, এখন সেই ভয় কেটে গেছে। আমাদের এখন সাহসী হতে হবে, সাহসী হয়েও গেছি আমরা। ধন্যবাদ প্রফেসর ডক্টর আব্দুল সালাম। এই যে ভারত কেন্দ্রিক এই টান উত্তেজনা সীমান্তকে ঘেঁষে, এবং আমরা জানি যে বিক্রম মিস্ত্রি উনিও বাংলাদেশ ভিজিট করেছেন এবং আজকে উনি ভারতীয় যেই সংসদ রয়েছে সেখানে সংসদ সদস্যদের ব্রিফ করেছেন ওনার বাংলাদেশ ভিজিট সম্পর্কে। আবার দেশের অভ্যন্তরেও আমরা দেখছি যে বিভিন্ন ধরনের গ্রুপ বলবো যে তারা বিভিন্নভাবে অসহিষ্ণু আচরণ করছে। তো এই যে সার্বিক রাজনৈতিক অবস্থা, বিশেষ করে এই সীমান্তকে ঘিরে যে উত্তেজনা এবং এটার যে প্রভাব দেশের অভ্যন্তরে, সেই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। তার আগে আমি একটু দুইটা কথা বলে আসতে চাই। প্রথম হলো রোহিঙ্গা ইস্যুতে বলছেন, যেটা হলো আমাদের এই মুহূর্তে উচিত ওদের সাথে স্ট্রং নেগোসিয়েশনে যাওয়া, অথবা আমাদের সর্বোচ্চ পন্থা অবলম্বন করে রোহিঙ্গাদের ওদের দেশে ফেরত পাঠানোর চেষ্টা করা। এখানে আমাদের একটা খেয়াল রাখতে হবে, এখানে প্রচুর বিদেশি কর্মী কিন্তু কাজ করে। উনি অনেকগুলো অর্গানাইজেশনের কথা বলছেন, তাদেরও কিন্তু বিরাট একটা ইন্টারেস্ট আছে। তারা দেশে ফেরত গেলে চাকরিয়ে থাকবে কিনা সেটাও একটা বড় ব্যাপার। তারা এখানে 5 স্টার হোটেলে থাকতেছে, ইন্টারন্যাশনাল গ্রেডে স্যালারি পাচ্ছে, সেটা একটা ব্যাপার। সেই জিনিসটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। তারা কি এটা জিয়ে রাখতে চায় না সমাধান চায়? তা আমি মনে করি আমাদের নতুন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট বিচক্ষণতার সাথে এটা সমাধান করবেন। এটা গেল একটা। সেকেন্ড হলো, ওইখানে আরেকটা বলছেন হোস্ট কমিউনিটি আর রোহিঙ্গা কমিউনিটি, এটা আপনিও বলছেন, এদের মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট আসছেই। এটা শুরুতেও ছিল, শুরুতে বিরাট রকমের ছিল। কারণ হলো ওইখানকার যারা হোস্ট কমিউনিটি তাদের বাচ্চারা হয়তো স্কুলেই যায় না, কিন্তু রোহিঙ্গা যারা তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফ্যাসিলিটিস পাচ্ছে। সেই জন্য এই জিনিসগুলো আস্তে আস্তে কমতেছে, কিন্তু একটা ব্যবধান বা একটা বৈষম্য সেখানে আছে এবং থাকবেই আমি মনে করি। আর আরেকটা জিনিস উনি কেন জানি বলতে চাচ্ছেন না, সেটা হলো এখানে ড্রাগ এবং এখানে যে আর্মস, এই দুইটা জিনিস কিন্তু আছে, হয়তো কমতে পারে কিন্তু এটা আছে, বা সতর্ক অবস্থানে আছে বা নজরদারির মধ্যে আছে। তো এই জিনিসগুলো এখানে আছে।
তো রোহিঙ্গাদের গেল এটা। সেকেন্ড, আপনি যেটা বললেন আমাদের এবং আমাদের নেইবারদের সাথে সম্পর্ক, আপনি দেখেন আমি আসলে পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ না, কিন্তু যেটা আমার সাধারণ মানুষ হিসেবে যেটা আমার মনে হয়, আমাদের পাশে একটা বড় দেশ, তার অনেকগুলো নেইবার আছে, কোনো নেইবারের সাথে কিন্তু তাদের ভালো সম্পর্ক না। আপনি দেখেন শ্রীলঙ্কায় তাদের কি হয়েছে, আপনি নেপালে দেখেন কি অবস্থা হয়েছে, মালদ্বীপে কি অবস্থা হয়েছে, পাকিস্তানের সাথে তো তাদের সম্পর্ক খারাপ আছেই। কিন্তু আমি বাংলাদেশি হিসাবে আমরা সেই সম্পর্ক রাখতে চাই না। আমরা আমাদের দেশের পাশের দেশের সাথে সবসময় আমরা একটা বন্ধুত্ব সম্পর্ক রাখতে চাই। কিন্তু এখানে সমস্যা হলো 5ই আগস্টের পর তারা কিন্তু এই দেশের যে পট পরিবর্তন হয়েছে সেটা কিন্তু তারা মেনে নিতে পারতেছেন না। তারা মেনে নিতে পারতেছে না, এটাও তাদের একটা ভুল নীতি আমি মনে করি। কারণ প্রচুর ইন্ডিয়ান এই দেশে কাজ করে, প্রচুর ব্যবসা, আমাদের বাণিজ্য যত কিছু আছে তাদের কিন্তু ইন্ডিয়ান অনেক ব্যবসা বাণিজ্য আছে। তারা যদি এই সম্পর্ক বজায় রাখতে চায় তাহলে কিন্তু তাদেরই লস হবে। তারা যদি স্বাভাবিক সম্পর্ক আসে এবং আমাদের নতুন গভর্নমেন্টের সাথে সম্পর্ক স্বাভাবিক করে, তাদের কিন্তু তাদেরই লাভ। আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে বলতেছি, 2-1 দিন আগে আপনি হয়তো কলকাতায় দেখবেন ব্যবসায়ীরা কিন্তু সাংবাদিক সম্মেলন করছেন, তাদের হোটেল সব বন্ধ, 95% লোক ওইখানে যাচ্ছেন না, তাদের রেস্টুরেন্টগুলো বন্ধ, তাদের ডাক্তাররা বন্ধ। তাহলে বিরাট বড় একটা অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু তারা লুজার হচ্ছেন অলরেডি। সেখানে সাংবাদিক ব্যবসায়ীরা সেটা বলছেন, এবং তারা বলছেন যে আমাদের রাজনীতিবিদরা যারা বলতেছেন তারা শুধু তাদের কি একটা ইলেকশন আছে সামনে, বিধানসভা, হ্যাঁ, সেই ইলেকশনের জন্য তারা এইসব কথা বলছেন। কিন্তু আমাদের সাধারণ মানুষ এটা চায় না, এবং সাধারণ মানুষের এটা কথা না। আজকে আমি একটা টেলিভিশনে দেখলাম ওদের 8টা-10টা চ্যানেলের যে অ্যানালাইসিস দিল ফেক নিউজ, 2013 সালের ভিডিও তারা এখন ছেড়ে দিয়ে বলতেছে হিন্দুর বাড়িতে এটা হচ্ছে, এটা আসলে সত্যের কাছাকাছি। এই ধরনের ঘটনাগুলো তারা করতেছেন তাদের নিউজ মিডিয়ায়। আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই, আমাদের নেইবাররা আমাদের দেশের মানুষের সাথে সম্পর্ক রাখতে চায় না, তারা রাখতে চাইছেন কিছু ব্যক্তি এবং কিছু একটা গভর্নমেন্টের সাথে। এই দেশের মানুষের সাথে যদি তারা সম্পর্ক রাখতো তারা তাদের ভুল বুঝতে পারতো, এবং এই দেশে আমাদের বর্তমান ইন্টারিয়াম যে গভর্নমেন্ট আছে তাদেরকে এবং এই দেশের মানুষকে তারা হেল্প করতে পারতো বা আমাদের সাথে একত্রিত হয়ে কাজ করতে পারতো। আরেকটা জিনিস, বর্ডারের ব্যাপারে আপনি যেটা বলতেছেন, আমরা আমাদের যত বড় শক্তি আসুক না কেন, আমরা আমাদের দেশের স্বাধীনতা সর্বমত রক্ষাতে সর্বোচ্চ চেষ্টা আমরা করব, এবং সেটা আমাদের সবসময় থাকবে। কে শত্রু বা কি, আমরা পারবো না, আমরা জিতবো না, আমরা হারবো না, সেই চিন্তায় দেশের মানুষের থাকবে না। আমাদের বর্ডারকে সর্বোচ্চ শক্তি দিয়ে আমাদের রক্ষা করতে হবে, সেটা আমাদের দায়িত্ব, এই দেশের প্রত্যেকটা মানুষের এবং এই দেশের প্রত্যেকটা যে এজেন্সি আছে তাদের দায়িত্ব, সেটা আমরা করব। কিন্তু আমাদের প্রতিবেশী দেশেরও আমাদের সাথে, আপনি শুনলেন 2-1 দিন আগে কোথায় যেন একটা মন্দির বানাইতেছিল তারা, যখন আমাদের বিএসএফ সেটার প্রতিবাদ করছে তারা কিন্তু মন্দির বানানো বন্ধ করছে, আপাতত বন্ধ করছে। তাই এই ধরনের প্রতিবাদগুলো কিন্তু আমাদের সর্বত্র বজায় রাখতে হবে, এবং আমাদের চারিদিকের বর্ডারকে আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। আমি একটু যোগ করি ডক্টর আব্দুল সালামের সঙ্গে, যে ওই ভারত যে আমাদেরকে বলে আমরা নাকি ওরা সহযোগিতা না করলে আমরা না খেয়ে মরবো, ওরা তো জানে যে প্রায় 22 লক্ষ লোক বাংলাদেশে কাজ করছে, বিভিন্ন উপর লেভেল থেকে শুরু করে একেবারে নিচের লেভেল পর্যন্ত কাজ করছে, এবং ওরা বাংলাদেশ হচ্ছে 4th মানে রেমিটেন্স আর্নিং কান্ট্রি ইন্ডিয়ার জন্য। আমরা যদি ওদের 22 লক্ষ লোককে ছাঁটাই করে দিই, ওরা তো না, ওরাই না খেয়ে মরবে, আর আমাদের 22 লক্ষ লোক চাকরি পাবে। এবং আমাদের যে পেঁয়াজ রসুন আমরা যে ভারত থেকে আমরা ইম্পোর্ট এখন তো আমরা আনবো না, ওরা আমাদের ওই যে সীমান্ত একদিনের জন্য বন্ধ করে দিয়েছিল, পেঁয়াজ ওদের 500 টন পেঁয়াজ পচে গেছে, ওরাই তো লুজার হবে। ওদের গরু আসতে না পারলে, ওদের যদি জিনিসপত্র আমাদের দেশে না পারলে, আমরা পাকিস্তান থেকে আনবো, থাইল্যান্ড থেকে আনবো, বিভিন্ন দেশ থেকে আমরা, চীন থেকে আনবো পেঁয়াজ রসুন এগুলো, সুতরাং আমরা চিনি, আমাদের কোনো সমস্যা হবে না, আমরা আল্লাহর মধ্যে ভালো থাকবো। কিন্তু পচে যাবে তারাই, তাদের অর্থনৈতিক দুরবস্থা শুরু হয়ে যাবে। ভারত এত উন্নত দাবি করে, এত শক্তিশালী, এখনও 50% লোক আকাশের নিচে মলত্যাগ করে। এমন কিছু ধনী দিয়েই ভারতকে ধনী রাষ্ট্র বলা যায় না। আর সেই আমাদের বাংলাদেশে দেখুন, কোনো লোক কিন্তু এই যে মল ত্যাগ করার এই যে বিএনপি সময় যে যুগান্তকারী একটা ব্যবস্থা নিয়েছিল বিএনপি সরকার, যে মানে পয় নিষ্কাশনের ব্যবস্থাটা, এখন গ্রাম বাংলার প্রতিটি ঘরে কিন্তু মানে টয়লেটের ব্যবস্থা করা আছে, এখন আকাশের নিচে আর কেউ মলত্যাগ করে না। সুতরাং আমরা অনেক দিক দিয়ে ভালো আছি, এবং আমাদের এই 22 লক্ষ ইন্ডিয়ানকে যদি আমরা দেশ থেকে মানে বিতরণ করতে পারি তাহলে কিন্তু আমাদের ইকোনমি আরও অনেক শক্তিশালী হবে। কারণ
প্রচুর বিলিয়ন আমরা আমাদের যে শ্রমিকরা যেই সব অর্থ পাঠায় তার বড় একটা অংশ কিন্তু ভারতে নিয়ে ওরা রেমিটেন্স হিসেবে নিয়ে চলে যাচ্ছে। সুতরাং এই টাকাটা তো আমাদের দেশে থাকবে, আমরা অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী হব। আর আমাদের ফ্যাসিস্ট সরকার যাওয়ার আগে 60,000 কোটি টাকা ছাপিয়ে গেছে, নোট ছাপিয়ে গেছে। তার জন্য আমাদের অর্থনৈতিক মূল্যস্ফীতি বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এখন কোনো মানুষ যখন আমার সামনে বলে যে আগেই তো ভালো ছিলাম, আমি তখন আমার খুবই রাগ লাগে, আমি প্রতিবাদ করি যে এই সরকার, এই আগের পতিত সরকার দেশটাকে অর্থনৈতিকভাবে শেষ করে দিয়ে গেছে, রাজকোষ শূন্য করে দিয়ে গেছে। আমার এই যে ডক্টর ইউনূসের সরকার সব নতুন করে সাজাচ্ছে, আমাদের সময় দিতে হবে, এত অধৈর্য হলে চলবে না তো। জি, ধন্যবাদ। জনাব ডিএম শরীফ শাহনেওয়াজ, আমরা বিভিন্ন গবেষণায় দেখেছি যে যারা রোহিঙ্গা রয়েছেন তারা বিভিন্ন উপায়ে দেশের অভ্যন্তরে ছড়িয়ে পড়ছেন। এটা দেখা যায় যে অনেক সময় এয়ারপোর্টে তাদেরকে পাসপোর্ট সহ ধরা হয়েছে, তারা দেশ ত্যাগ করছেন অন্যান্য দেশে চাকরির আশায়। আবার এমনও দেখা যায় যে কক্সবাজারে তারা মিশে গেছে জনস্রোতের সাথে, বা কক্সবাজারের বাইরেও বিভিন্ন জায়গায় তারা অনেক এডুকেশনাল ইনস্টিটিউশনসে অনেকে ভর্তি হচ্ছেন। এই যে সার্বিক যে প্রেক্ষাপট, এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ স্যার। হ্যাঁ, এটা সত্য স্যার যে তারা আসলে ক্যাম্প থেকে বের হচ্ছে, বের হয়ে লোকাল কমিউনিটির সাথে তারা মিশছে। যেমন লেবার, যেটা ডে লেবার, যেটা দিনমজুর অনেক কাজ তারা করে। এবং তারা যেমন কুতুপালং এরিয়া যেটা রেজিস্টার্ড ক্যাম্প, এবং নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প, এই দুটো তো প্রথম থেকে আছে। এবং এই ক্যাম্প দুটো ছাড়া বাকি যারা তারা আনরেজিস্টার্ড এবং তারা রোহিঙ্গা, দে আর নট রিফিউজি, তারা হচ্ছে এফডিএমএন, ফোর্সিবলি ডিসপ্লেসড মিয়ানমার ন্যাশনালস। বাংলাদেশ গভর্নমেন্ট তাদেরকে এই স্ট্যাটাসটা দিয়ে রেখেছেন। তো কুতুপালং এবং নয়াপাড়া আরসির যারা আছেন তারা ইজিলি মুভ করেন, মোটামুটি একটু ফ্রিকুয়েন্টলি তারা মুভ করেন হোস্ট কমিউনিটির মাঝে, বা আমাদের লোকাল এরিয়াগুলোতে তারা চট্টগ্রামে আসেন, ঢাকাতেও আসেন, তারা কক্সবাজারে তো আসেনি। এবং দেখা যাচ্ছে যে অনেক হোস্ট কমিউনিটির মেম্বাররা তারা হয়তো রোহিঙ্গা কাউকে বিয়ে করেছেন, সেখানে তারা এই তাদের লোকাল ফ্যামিলি মেম্বারের সাথে থাকতেছেন, স্পাউসের সাথে থাকতেছেন, তারা ক্যাম্পে যাচ্ছেন না। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ডে লেবার বা দিনমজুর যারা কাজগুলো করেন এই সংখ্যাটা একটু বেশি। এবং খুবই কম সংখ্যক রোহিঙ্গা আছেন, পিপল আছেন যারা হচ্ছে আমাদের লোকাল ইনস্টিটিউট গুলোতে পড়ালেখা করছেন, আছেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, তারা আছেন। জি, আচ্ছা, এখন আবার আমরা একটু আসব জনাব ইকবাল হাসান মাহমুদ আপনার কাছে। আপনি তো স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন কাজ করছেন, যেহেতু আমরা আপনাকে পেয়েছি, একটু যদি আমাদের বলতেন যে স্বাস্থ্য খাতে যে বিরাট দুর্নীতি, আমরা নতুন সময় নতুন সরকার পেয়েছি, কিন্তু স্বাস্থ্য খাতে যেই মানে ব্যাপক দুর্নীতি, সেটার কন্টিনিউশন এখনো দেখছি অনেক জায়গায় রয়ে গেছে। তো এই সার্বিক দুর্নীতির জায়গায় কি ঘটছে এবং এখানে কেন এখন আমরা কিছু করতে পারছি না, আপনার অভিজ্ঞতাটা যদি বলতেন। খুব সুন্দর প্রশ্ন। তো যখন আমাদের সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী সাহেব ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, উনি যখন ড্যাব তৈরি করলেন, আমি কিন্তু ওনাকে না করেছিলাম যে স্যার এটা করতে যাবেন না, আমাদের জাতীয় একটা সংগঠন আছে বিএমএ, ওরাই যথেষ্ট, আমাদের দাবি দেওয়ার ব্যাপারে ওরাই কথা বলবেন। তিনি করলেন, যাই হোক ড্যাব ভালো মতোই বিএনপির সময়টা 2001 থেকে 2000 চললো। কিন্তু আওয়ামী লীগ আসার পর তারা একটা সংগঠন তৈরি করলো, নাম দিল সাচিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদ। এই সাচিব এমন দুর্নীতি শুরু করলো হেলথ সেক্টরের প্রত্যেকটি ক্ষেত্রে, ইভেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর থেকে প্রফেসর, এখানে কোনো আমরা যখন প্রফেসর হয়েছি পিএসসি দিয়ে, পাবলিক সার্ভিস কমিশন ফেস করে প্রফেসর হয়েছি, তখন কিন্তু কোনো এই যে আওয়ামী লীগের সময় কোনো পিএসসির পালাই ছিল না। এখন ওই মিনিস্ট্রি থেকেই ওই সাচিব যে লিস্টটা পাঠাতো, মানে বেশ একটা বড় অ্যামাউন্ট খেয়ে সেখানে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর থেকে প্রফেসর হয়েছে, যার জন্য যে মানে
এক্সপিরিয়েন্সটা কিন্তু বা এই যে মানে ইন্টেলেকচুয়াল যে ডাক্তারি সেটা কিন্তু তৈরি হয়নি। কারণ বই মুখস্থ করে হবে ডাক্তারি হবে না, তাহলে প্রাইভেট মেডিকেল কলেজ থেকে কোনো লাশ কাটা নাই। আমরা যেমন অসংখ্য লাশ কেটে ডাক্তার হয়েছি, অসংখ্য রোগীর পেট টিপে টিপে ডাক্তার হয়েছি। এখন তো সেগুলিটা ওই লাশের পরিবর্তে রেপ্লিকা ইউজ করে, এটা লিভার, এটা কিডনি, এটা এইসব। এইভাবে তো ডাক্তারি করা যায় না। আর ডাক্তারের ভিতরে প্র্যাকটিস, যত রোগী দেখবেন আপনার দক্ষতা তত বাড়বে। তো এখন এই হেলথ সেক্টরে মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা সাবেক পিজি হাসপাতাল, সেটা ছিল সাচিবের দুর্নীতির একটা আখড়া। ওখানে অন্য কোনো দলীয় বা নির্দলীয় লোকও সেখানে ঢুকতে পারতো না। ওখানে লুটতরাজের একটা রাস্তা ছিল। প্রত্যেকটি খাতে, হেলথ সেক্টর প্রত্যেকটি খাতে আপনার এই দুর্নীতি ছাড়া, এবং প্রাইভেট মেডিকেল কলেজগুলো যেভাবে করা হয়েছিল দুর্নীতির আঁকড়া করা হয়েছিল। এবং 50টিরও বেশি দেওয়া হয়েছিল ওই যে মন্ত্রণালয়, যে এইভাবে করেন। তারা তাদের পক্ষে যেটা সুবিধা ছিল সাচিবের জন্য বা আওয়ামী লীগের জন্য, সেইগুলো শুধু তারা বাস্তবায়িত করেছে। আর যেগুলো মানে জনবান্ধব কর্মসূচি সেগুলি তারা করে নেই। এই হেলথ সেক্টরটাকে কিন্তু এই আওয়ামী লীগ এবং সাচিব একদম ডুবিয়ে দিয়ে গেছে। যদিও আমাদের হেলথ ইনফ্রাস্ট্রাকচারটা ভারতের চেয়ে অনেক দেশের চেয়ে কিন্তু খুব ভালো, কিন্তু ওই যে দুর্নীতি, টাকার ছাড়া কোনো কাজই হতো না। মানে মন্ত্রণালয় বলুন, স্বাস্থ্য অধিদপ্তর বলুন, আপনার মনে আছে বোধ হয় যে করোনার সময় ধরা পড়েছিল আব্দুল মালিক বলে একটা ডিজির অফিসের ড্রাইভার, তার কয়েকশো কোটি টাকা মালিক সে। তো কীভাবে এটা হলো? একটা ড্রাইভার যদি কয়েকশো কোটি টাকার মালিক হয়, তাহলে উচ্চপদস্থ যারা ছিল অধিদপ্তরে তারা কত কোটি টাকার মালিক হলো, যারা সাচিব করতো। তারা এইভাবে দুর্নীতি করে হেলথ সেক্টরটাকে ধ্বংস করে দিয়ে গেছে। এবং বিভিন্ন আমরা দেখেছি যে ওষুধ কোম্পানিগুলো এটার সঙ্গে একটা তাল দিয়েছে, যে মানে ডাক্তারদের কিনে ফেলতো, যে আমি এত টাকা দিলাম আমার ওষুধটা। একটু যদি আরো বলি, এটা তো রয়েছে ডাক্তারদের ক্ষেত্রে। আমরা জানি যে আমার নিজেরও কিছু অভিজ্ঞতা রয়েছে, হাসপাতাল কেন্দ্রিক একটা বিরাট বাণিজ্য, এবং সেটা বলতে গেলে সকল সরকারের সময় ছিল। যে আপনার যেটা তাদের যেই বিভিন্ন মেডিকেল কলেজগুলো যে পণ্য তারা খরিদ করছে, সেখানে একটা ব্যাপক দুর্নীতি দেখা গেছে। যে অনেক শক্তিশালী ডিরেক্টরও সেটা সামলাতে পারে। সিন্ডিকেট ছিল। আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজের সময় দেখেছি যে ব্রিগেডিয়ার নাসির সেখানে ছিলেন, তাকে যাতে সরিয়ে দেওয়া হয়, ব্যবসায়ীরা 2 কোটি টাকার একটা ফান্ড তৈরি করেছিল। উনি এখন বারডেমে আছেন। তা এই যে এই বিষয়টা তো ইনস্টিটিউশনাল হয়েছে যুগের পর যুগ ধরে, এবং এখনো সেটার কিছুই ভাঙা যায়নি। সেখানে মুষ্টিমেয় কিছু লোক প্রতিটা প্রতিষ্ঠানে রয়েছে, যারা একটা সিন্ডিকেটের মতো এটাকে আপনার নিয়ন্ত্রণ করছে। সেটি তো সেই ক্ষেত্রে আপনি কি কোনো নির্দেশনামূলক কিছু বলবেন যে এই জট কিভাবে খোলা যায়? আমার একটা অভিজ্ঞতা আছে। আমি তো একটা হসপিটাল পরিচালক ছিলাম, কিন্তু আমি পারিনি তাদের সাথে। ওখানে একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে, যে সব হাসপাতালে আছে। বিশেষ করে স্টোর কিপার থেকে শুরু করে, তারপরে যে খাওয়া সাপ্লাই দেবে, যে খাবার, এদের মধ্যে কন্ট্রাক্টরের মধ্যে অনেক সময় মারামারি লেগে যেত। আমি পারিনি এদেরকে দমন করতে। পরে আর মানে রীতিমতো আত্মসমর্পণ করতে হতো, কারণ এদের সঙ্গে পারা যাবে না। এদের পিছনে ছিল গুন্ডা বাহিনী। তো এটা আমাদের এখন কঠিন সরকার, মানে এই সরকার ব্যবস্থা বা যে স্বাস্থ্য মন্ত্রণালয় বলুন, স্বাস্থ্য অধিদপ্তর বলুন, কঠিন লোক বসাতে হবে। এবং হাসপাতালের মানে, এবং আমি ফেস করেছি যেটা আমার অভিজ্ঞতা, আমি যখন পারতাম না, আমি হেল্প চেতাম স্বাস্থ্য অধিদপ্তরের মন্ত্রণালয়ের, কিন্তু হেল্প পেতাম না, হেল্প পেতাম না। এখন আমার যদি পিছনে তারা দাঁড়ায়, আমি কীভাবে ওদেরকে সামলাবো? আমি একা একটি লোক। ওই আপনি একজন আর্মি অফিসিয়ালের কথা বলেন, তার পক্ষে এটা সম্ভব না। কারণ একটা বিশাল সিন্ডিকেট কাজ করে। স্টোর কিপার করে কি, ওষুধগুলো সব বাইরে হোলসেল মার্কেটে বিক্রি করে দিয়ে স্টক ঠিক রাখে। এমন বিষয় এমনভাবে সাজিয়ে দেয় যে সেখানে খালি বোতল সাজিয়ে রাখে, এবং স্টকে দেখা যাচ্ছে যে ঠিক আছে, সব ঠিক রাখছে, কিন্তু ওষুধ মার্কেটে বের হয়ে যাচ্ছে বাজারে। এগুলো দমন করা খুবই মানে কঠিন কাজ, তবে দমন করতে হবে এইভাবে। এবং আরেকটা যেটা আপনি বললেন যে সোকল 5 স্টার হসপিটালগুলো যেগুলো আছে, এগুলো এত টাকা, আমি হসপিটালে ওই একটা 5 স্টার হসপিটালে 8 বছর চাকরি করেছি, দেখেছি আমার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হতো, বেশি করে ইনভেস্টিগেশন দেন, রোগীর পকেট খালি করে দিতে হতো। এইভাবে তো আসলে চিকিৎসা, যার জন্য বিদেশমুখী হয়ে যেত রোগীটা। এই জিনিসগুলো যদি আমাদের কন্ট্রোলে আনতে পারি। স্বাস্থ্য খাতে সবসময় তো আমরা দেখছি যে যার কোনো অভিজ্ঞতা নেই, ইংরেজি শিক্ষক থেকে শুরু করে
যাকে যেখানে পাওয়া গেছে। এটা কি এত সহজ বিষয় যে মানে এত বৃহৎ একটা হেলথ সেক্টর, এবং যে জায়গাটা অনেকাংশেই আমাদের পার্শ্ববর্তী দেশ, যেটা তারা খুব গর্ব ভরে এখন বলে যে চিকিৎসার জন্য তাদের সাথে আমরা খুব বেশি, এই ডিপেন্ডেন্সিটা তো তৈরি হয়েছে এইভাবে তৈরি হয়েছে। এবং যে আমরা আগে গত সরকারের সময় দেখেছি, একজন মানিকগঞ্জের একজন লোক, কি নাম লোকটা, হেলথ মিনিস্টার ছিল, সে কিছুই জানতো না। সে করোনার ভ্যাকসিন কি অমুক সময়, আমি প্রায় সমালোচনা করতাম টিভি টক শোতে, তো ভদ্রলোক আমাকে মাঝে মাঝে টেলিফোন করে করেছে, আমার হাতে সমালোচনা করেন কেন? আমি আপনি যেইভাবে করোনার এই ভ্যাকসিন নিয়ে ছেলে খেলা খেলছেন, এটা তো আমি মেনে নিতে পারি না। প্রচুর প্রোগ্রাম করেছে আমি করোনার সময়। আসলে দক্ষ লোককে মন্ত্রী বানাতে হবে বা এখন উপদেষ্টা বানাতে হবে স্বাস্থ্য সেক্টরে, যার যার সেক্টর সেটা আছে। যেমন ডক্টর আব্দুল সালামের যে সেক্টর, যে পরিবেশ, সেখানে পরিবেশ নিয়ে যে কাজ করে তাকেই বসাতে হবে উপদেষ্টা বা মন্ত্রী। মানে হেলথেও একই অবস্থা। কিন্তু এখন শুধু ডাক্তার বসালেই যে সে ভালো একজন হেলথ মিনিস্টার হবে তা কিন্তু মানে নেই, কিন্তু তার দক্ষতা, প্রশাসনিক সদিচ্ছার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এবং তার নার্ভ স্ট্রং হতে হবে। জি, ডক্টর আব্দুল সালাম, একই সাথে আপনার কাছে, আপনিও পরিবেশ নিয়ে তো কাজ করছেন দীর্ঘদিন, এই যে পরিবেশ খাতের একটা বিরাট বিপর্যয় ঘটেছে, যেই গবেষণাগুলো বিশেষ করে গত রিজিমে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড, হ্যাঁ, সেখানে বৃহৎ একটা ফান্ড তৈরি করা হয়েছে, আপনি সেটা নিয়ে অবগত রয়েছেন। আমরা দেখেছি যে বরাদ্দগুলো কীভাবে হয়েছে, এবং নির্দিষ্ট একটা ব্যাংকে টাকা রাখা হয়েছে, পরে আবার সেই অর্থ ছাড় করতে পারছে না নানা কারণে। এই যে আমাদের এই সেবামূলক খাত, যেটা আমরা বলি গবেষণা খাত, এই ক্ষেত্রেও যে একটা দুর্নীতির প্রাতিষ্ঠানিক একটা রূপ দেয়া হয়েছে, বা আমরা ভয় পাচ্ছি সামনেও সেটা চলমান থাকে কিনা, এই সম্বন্ধে আপনার অভিজ্ঞতাটা যদি বলতেন। ধন্যবাদ। তার আগে আমি কয়েকটা কথা বলতে চাই। প্রথমে হলো, উনি বলতেছিলেন ইন্ডিয়ান জিনিসপত্র বাংলাদেশে আনা। এটা ইন্ডিয়ান জিনিসপত্র যদি বাংলাদেশে না আসে, এটা আমাদেরই লাভ। আপনি কি দেখেন, একসময় কোরবানির গরু হঠাৎ করে দাম বেড়ে যেতে, এবার ইন্ডিয়ার থেকে গরু আসে নাই। তারপরে দেখেন আমাদের দেশে গরু হয়েছে, এখন আমাদের নিজস্ব গরু, আমরা স্বয়ংসম্পূর্ণ। এটা একটা। মাঝখানে একবার হলো বেশ কিছু বছর আগে ইন্ডিয়ান কয়লা আমাদের দেশে খুব চলতো, কিন্তু হঠাৎ দাম বেড়ায় দিচ্ছে। এটা কোয়ালিটি খুব খারাপ, তারপরে দাম বেড়ায় দিচ্ছে। আমাদের দেশের ব্যবসাটা কিন্তু ইন্দোনেশিয়া থেকে কয়লা আনা শুরু করলো, তাদের কয়লা বিকল্প ব্যবস্থা হয়ে যায়, এটা আমাদের কোনো সমস্যা না। সেকেন্ড একটা কথা ওনার সাথে আমি বলি, এডুকেশনাল ইনস্টিটিউট, রোহিঙ্গাদের কোনো একটা বাচ্চা বোধহয় কোনো একটা স্কুলে ভর্তি, চিরঙে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল, সেটা তাকে পড়তে দেওয়া না। আমার মনে হয় এটা ঠিক না। কারণ হলো শিক্ষাটা মানুষের একটা মানবাধিকার, তাকে পড়ালেখা করতে দিতে হবে। বরং আমাদের দেশে তো আমরা চাই বিদেশি ছাত্র এসব পড়ালেখা করুক, আপনি ঢাকা ইউনিভার্সিটির টিচার, আপনি চানজীবী, সেইভাবে হোক, যেভাবে হোক একটা মেকানিজম করতে হবে, তাকে পড়তে দিতে হবে। আপনি দেখেন জগতে যত বিখ্যাত মানুষ আছে, তারা কিন্তু খুব ডিস্ট্রেস এবং স্ট্রেসের মধ্যে থেকেই বড় হয়েছে। হয়তো রোহিঙ্গার এই বাচ্চা আমাদের পুরো পৃথিবী চেঞ্জ করে দিতে পারে, সেই জন্য তাকে তার পড়ালেখার অধিকার দিতে হবে। এটা আরেকটা, আপনি আমাকে কোশ্চেন করছিলেন অভ্যন্তরীণ বিষয় আসলে আমাদের এই ক্যাওসগুলো কেন হচ্ছে। এটা দুইটা কারণে হচ্ছে। আপনি যে বলেন পাশের প্রতি দেশের কোনো উস্কানি থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আমাদের দেশেই কিছু সুযোগ সন্ধানী মানুষ আছে যারা গত আমলে সুযোগ সুবিধা নিচ্ছেন। এখন তারা বিভিন্ন ইস্যুতে, আপনি দেখেন এক রিক্সা ওয়ালা সেজে এক ছাত্রলীগের কোন এলাকার কর্মী সেখানে রিক্সাওয়ালাদের পক্ষে আন্দোলন করতেছে। কারণ হলো তাদের যে ক্ষোভটা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের, সেটা প্রকাশ করার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতেছে। সরকারকে কোনো বেকায়দায় ফেলা যায় কি না এই উদ্দেশ্যে, সেই জন্যই বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়গুলো আসছে। এর মধ্যে কোনোটা সঠিকও হইতে পারে, সেটা নিশ্চয়ই ইন্টারিম গভর্নমেন্ট ভালোভাবে দেখবেন। তারপরে আপনি আসছেন ক্লাইমেট ফান্ড এবং পরিবেশ নিয়ে। প্রথমে আমি বলি ক্লাইমেট ফান্ডে, ক্লাইমেট ফান্ড একটা আলাদা জায়গা আছে যেখানে টাকা পয়সার যে তসরুপ নিজস্ব লোকের ছাড়া দেওয়া হয় নাই, কারো কোনো প্রজেক্ট নাই যে উপজেলা অমুক জায়গায় অমুক লীগের সভাপতি অমুক জায়গায় দেওয়া হয়েছে, সঠিকভাবে এটার ব্যবস্থাপনা করা হয়নি, চরম দুর্নীতি হয়েছে এই টাকাটা। তখনকার দিনে তখনকার সরকারও বলছে এই টাকা নিয়ে দুর্নীতি হয়েছে, এবং বিরোধী দল তো বলছেই, কিন্তু তখনকার সরকারই স্বীকার করছে এই টাকাটা দুর্নীতি হয়েছে। তারপর আপনার আসি যে পরিবেশের বিষয়, আপনি দেখেন বাংলাদেশ পরিবেশ বিপর্যয়ের দিকে পৃথিবীতে নাম্বার 1, এবং প্রতি বছর যে মানুষ মারা যায়, বাংলাদেশে যত মানুষ মারা যায় তার 26% মানুষ মারা যায় হলো পরিবেশ দূষণের কারণে। এই 26%-এর 75% মারা যায় হলো বায়ু দূষণের কারণে। গত 20 থেকে 25 বছর ধরে এদেশ বায়ু দূষণ খুবই খারাপ অবস্থা, এবং ঢাকা শহরের বায়ু দূষণ গত
8 বছর বা ধরে সারা পৃথিবীতে নাম্বার 1 হচ্ছে, তো এটা কি আমরা চোখে দেখি না? এটার জন্য টাকা আসে না? দেখেন ওয়ার্ল্ড ব্যাংক এর আগে 96 মিলিয়ন মোস্ট অথবা $97,000 দিচ্ছেন, সেই টাকাটা কোথায় গেছে, কিভাবে গেছে? এখন আবার একটা বিরাট রকমের টাকা, 400 মিলিয়ন টাকা মোস্ট প্রবাবলি, সেটা আসছে আবার আমাদের তো একটা মন্ত্রণালয় রয়েছে, বন ও পরিবেশ মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয় বনের পরিমাণও কমছে, পরিবেশও খারাপ হচ্ছে। মন্ত্রণালয় সেটা শুধু মন্ত্রণালয়ের দায়িত্ব না, আমাদের সবাই দায়িত্ব, কিন্তু মন্ত্রণালয় হলো ম্যানেজমেন্ট। আমি মনে করি এটা আমাদের যে পরিবেশটা খারাপ হচ্ছে এটার মেইন দায়ী হলো ম্যানেজমেন্ট, মানে আমাদের যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন তাদের সঠিক পরিকল্পনার অভাবে এটা হচ্ছে না। এবং একটা আমাদের একটা প্ল্যান থাকতে হবে যে আমরা আমাদের এত খারাপ অবস্থা, এই জায়গাগুলো থেকে আমাদের এই জিনিসটা হচ্ছে, সেটা কিন্তু মোটামুটি আমাদের জানা আছে। সেই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। সবগুলো কাজ আমরা এক বছরই করতে পারবো না, আমাদের একটা টাইম ফ্রেমের মধ্যে, ওকে আমরা এই বছর 2025 সালের মধ্যে আমরা এই কাজটা করব, লং টার্ম আমাদের বিভিন্ন গোল সেট করতে হবে, সেই গোল সেট করে আমাদের কাজ করতে হবে। এই যে দেখেন ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য যে টাকাগুলো দেখলো এই দেশের মানুষের, গরিব মানুষের টাকা, এটা আমাদের রিপে করতে হয়। তাহলে এই টাকার যে দুর্নীতি হচ্ছে, এই টাকা কোথায় খরচ হচ্ছে, এইটা ইফেক্টিভ কেন হচ্ছে না, এই কোশ্চেনগুলো তো আমরা করতেই পারি না। এই কোশ্চেনগুলো তো আমাদের করতে হবে। কেন আমাদের কাজ হচ্ছে না? গত এত বছর ধরে কথা বলতেছে, আমরা কথা বলতেছি, মিডিয়া কথা বলতেছে। আমি বিশ্বাস করি আমাদের এখন যে উপদেষ্টা আছেন উনি অত্যন্ত এই বিষয়ে জ্ঞানী মানুষ, এবং উনি এই পরিবেশ বিষয়ে একজন কর্মী এবং পরিবেশ বিষয়ে একজন নেত্রী। উনি ওনার নেতৃত্বে আমি বিশ্বাস করি বাংলাদেশের পরিবেশের অবস্থা আরও ভালো হবে, এই বিশ্বাসটা আমি রাখতে চাই। যারা বিশেষ করে আপনাদের মতো যারা স্টেক হোল্ডার রয়েছে এই বিষয়ে আরো বিস্তৃতভাবে কাজ করেন, তাদের সাথে কি বসার কোনো? আমাদের সাথে বসেন, আপনি যেটা বলছেন, আমাদের বিভিন্ন মিটিংয়ে ডাকেন, আমাদের পরামর্শ নেন, কিন্তু এটা এক্সিকিউশনটা ঠিক মতো হন না। ইভেন যেই কারণগুলো এটা ওনারাও জানেন, আমাদের কাছে বসতে না, ভেরি সিম্পল রিজন, সেই কারণগুলো ওনারাও জানেন, কিন্তু এখানে যে ইফেক্টিভ মেজার নেবেন সেই মেজারটা কোনো একটা কারণে নেওয়া হচ্ছে না, হয় সদিচ্ছা, না হয় পয়সার ঠিকমতো ব্যবহার হচ্ছে না, বা কাজটা করতে চাচ্ছেন না। জি, আমি একটা বই লিখেছিলাম একটু 30 সেকেন্ডে। জি, সেটা হলো বিপন্ন পরিবেশ বিপন্ন ফুসফুস। এটা বইটা খুবই মানে দর্শক নিয়েছিল। তো এখন যে মাননীয় উপদেষ্টা যে পলিথিন নিষিদ্ধের কথা বলেছে, পলিথিন কিন্তু একটা পরিবেশ দূষণের একটা বড় কারণ। কিন্তু পলিথিন এমনি নিষিদ্ধ করলাম, কিন্তু পলিথিন প্রোডাকশনটা ঠিকই চলছে। এক নম্বর কথা। 2 নম্বর একটু শেষ করে দেবে, যে নদী যেগুলি ভরাট হয়ে গেছে, খাল ভরাট হয়ে গেছে, মাননীয় উপদেষ্টা বলেছেন সেগুলি আবার ড্রেজিং করবেন এবং দখল নেবেন, নাব্যতা ফিরিয়ে আনার প্রয়োজন রয়েছে। শুধু দর্শক মণ্ডলী, অনেকক্ষণ ধরে আমরা আমাদের আলোচকদের আলোচনা শুনলাম। সেই রোহিঙ্গা অভিবাসন, সীমান্তে নিরাপত্তা থেকে যাত্রা শুরু করে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই পরিবেশের দিকেও। আসলে আমাদের সবার প্রিয় আমাদের এই বাংলাদেশ বিভিন্ন সমস্যা সংকুল অবস্থায় আমরা রয়েছি। দুর্নীতির করালগ্রাস, রাহুগ্রাস রয়েছে সকল জায়গাতেই। তা আমরা যদি এই জায়গাগুলো খুব দ্রুত অ্যাড্রেস করতে পারি এবং সেগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ না নিই, তাহলে অনেক কিছুই কিন্তু আমাদের আওতার বাইরে রয়ে যাবে। সীমান্তে উত্তেজনা ধীরে ধীরে কমে আসবে আমরা আশা করি, এবং সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা খুব দ্রুত ব্যবস্থা নেবেন বলে আমরা আশা রাখি। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।